নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দমদম ঐচ্ছিক পা দিল 10ম বর্ষে। সেই উপলক্ষে শিশির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল একটি আলোচনা সভা ও নাটক স্বপ্নের পাখি। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আগামী 16ই জুন অর্থাৎ কাল দমদম ঐচ্ছিক 9 বছর পূর্ণ করে 10 বছরে পা দিতে চলেছে। সেই উপলক্ষে আজকে আমাদের এই নাট্য সন্ধ্যার আয়োজন করেছি। তার আগে একটি আলোচনা সভার আয়োজন করেছে দমদম ঐচ্ছিক। আলোচনার বিষয় থিয়েটার ও জাতীয়তাবাদ। উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। দমদম ঐচ্ছিকের সবচেয়ে ছোট সদস্য। সবার শেষে একটু মিষ্টি মুখের পালা, একটু মিষ্টি মুখ দিয়ে বরণ করে নেবে। আমরা সকলে সবাই একটু হাততালি দেওয়া হোক। এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের দলের না চন্দ্রদা, আমাদের দলের ঐশানী। জোরে করতালি, একটু ছবি তোলাও ওদিকে একটু। তারপরে স্মারক সম্মান তুলে দেবে সুরজিৎ দা। একটু মিষ্টি মুখ। আজকের যে আলোচনার টপিক সেটাই খুবই ইন্টারেস্টিং এবং খুবই প্রাসঙ্গিক, এবং আমাদের দেশে, আমাদের সময়, স্পেশালি সাউথ ইস্ট এশিয়াতে, আমেরিকাতেও কিছুটা এই জাতীয়তাবাদ এবং এটা কিভাবে বেড়ে উঠছে সেটার একটা খুব গোলমেলের সময়। কিন্তু জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এর মানে কি সেটাই কিন্তু আলটিমেটলি খুব ডিফারেন্ট গোলমেলে। একটা রিসেন্ট একটা খুব বই, একটা খুব বিখ্যাত বই হচ্ছে সেপিয়েন্স বলে, সেখানে লেখক যে কোনো ইজমকেই বলছে ইজ এ মডার্ন ফর্ম অফ রিলিজিয়ন। জাতীয়তাবাদ এবং থিয়েটার এবং এর সাথে যোগাযোগে কি আদৌ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বা আর্টের কি কোনো গুরুত্ব আছে বা গুরুত্ব নেই, বা কি মতামত? জাতীয়তাবাদ এই কথাটা, এই বিষয়টা, এই ভাবনাটা কোথাও একটা আগুনে ঘি ঢালার মতন জায়গায় নিয়ে যাচ্ছে কি না সেই প্রশ্ন তোলারও অবকাশ নেই আর কি। সত্যি সত্যি সেই রকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে জাতীয়তাবাদ শব্দটা যেখান থেকে আসছে, সেই জাতি বলতে ঠিক কি বোঝায় আমি খুব ভালো করে জানি না। জাতির দিক থেকে আমি বলি আমরা ভারতীয়, ইন্ডিয়ান, ন্যাশনালিটি ইন্ডিয়ান। তাহলে জাতিগত দিক থেকে আমরা ভারতীয়, জাতিগত দিক থেকে আমরা বাঙালি, জাতিগত দিক থেকে আমাদের একটা ধরনের একটা ঐতিহ্য আছে সেই জায়গা থেকে। মানে সত্যি সত্যি জাতি বলতে ঠিক কি বোঝায় সেটা বলা খুব শক্ত। একটার উপরে আর একটা উঠে পড়ে, আর একটা তলায় আর একটা চলে যায়, একটার সঙ্গে আর একটা মেশামেশি হয়ে যায়, এরকম একটা কাণ্ডমাণ্ড ঘটে। এটা বলা খুব মুশকিল এই কারণে যে আমরা অত বড় একটা বৃত্তকে কল্পনা করতে পারি না। আমরা তার মধ্যে কতগুলো ছোট 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 ভাগ করে নেবার চেষ্টা করি, এবং এই যে ভাগ করে নেবার চেষ্টা করি তার ভেতর দিয়ে কোথাও আমার নিজের একটা আইডেন্টিটি, আমার নিজের একটা আত্মপরিচয় প্রকাশ পায়। অর্থাৎ আপনি যদি বলেন, আমি যদি বলি যে আমার নাম সৌমিত্র ঘোষ, কে সৌমিত্র ঘোষ, কে অংশমান ভৌমিক, কে শরণ্য, বা কে আপনি? কিন্তু আমি হিন্দু, সেটা বললে আরো অনেক মানুষের সঙ্গে আমার নামটা জুড়ে গেল। একটা হিন্দু ব্যাপারটা সবাই জানে, বা বাঙালি ব্যাপারটা সবাই জানে, ভারতীয় ব্যাপারটা সবাই জানে। সৌমিত্র বসু, অংশমান ভৌমিককে যত লোক চেনে, ধরা যাক পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামের একজন লোক, সুন্দরবনের একজন জেলে, কি মধু সংগ্রাহক, কি এইরকম, তাকে তো আরো কম লোক চেনে। সে তখন ওই যে ঠেসটা, যে এই আমি এর মধ্যে একজন, আমি এর অন্তর্গত একজন, এইটা বললে এক ধরনের একটা অহংকারের জায়গা তৈরি হতে পারে। শেকড় যেখানে, এ দুয়ের টানা পড়ে নে জাতীয়তাবাদের প্রশ্নে কে জয়ী হবে, আমার কাছে এটা কিন্তু একটা খুব শক্ত প্রশ্ন হয়ে গেছে। নমস্কার।
এত দামি কথা এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, পলিটিক্যাল কারেক্টনেস নেই। যেটা বলার সেটা মুক্ত মনে, মুক্ত চেতনায় বলা। অ্যাকচুয়ালি ন্যাশনালিজম থেকে যেটা বলা হচ্ছিল, বরাবরই একটা হেজিমনির জায়গায় চলে আসে, সেটা কালচারাল হেজিমনি, সেটার বিরুদ্ধেও অনেক সময় থিয়েটার হয়েছে। আমরা সে অর্থে যুদ্ধ, দাঙ্গা, দেশভাগ, বিধ্বস্ত দেশের নাগরিক নই। ফলে আমাদের কাছে যাদের বয়স 50-এর কম বা এই সামান্য ওপরে, আমাদের কাছে কিন্তু জাতির সংজ্ঞাটা অন্যরকম। একটা উদাহরণ দিই ইতিহাস থেকে। যখন দেশ স্বাধীন হয়নি 1947-এর আগে অবধি, ওই জাতীয়তাবাদী যে আন্দোলন, জাতীয়তাবাদের যে উন্মেষ, তার সঙ্গে এই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর একটি সংস্রব তৈরি হয়। সেখান থেকে নাটক, সাহিত্য, বন্দে মাতরম গান ইত্যাদি অনেক কিছু হয়, এবং তার মধ্যে গান কিন্তু প্রবলভাবে মানুষের উচ্চারণ হতে পেরেছিল। রাজনৈতিক ঘটনাগুলো, আমাদের সাংস্কৃতিক নির্মাণগুলো কি পথে হবে, কোনটি ন্যায়সঙ্গত, কোনটি ন্যায়সঙ্গত নয়, কোনটি রাজনৈতিকভাবে সঠিক, কোনটি ভুল, এই সব কিছুকেই ঠিক করে দেয়। পারফর্মিং আর্টের যে মূল ব্যাকরণগত ভিত্তি আছে, যার সঙ্গে শৈব ধর্মাচরণের সম্পর্ক আছে, সেগুলো আমাদের প্রাত্যহিক অনুশীলনে আসুক। নাট্যের উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত গল্পগাছা নাট্যশাস্ত্রে আছে, সেগুলো অভিনীত হোক সর্বত্র। এই সব কিছুর মধ্যেই কিন্তু এই যে ভারত রাষ্ট্র, যার বয়স এখন প্রায় 80, সে নিজেকে কি করে দেখতে চাইছে এবং তার অনুগৃহীত শিল্পীদেরকে কেমন করে তার প্রকল্পের মধ্যে আনতে চাইছে, সেটার সঙ্গে একটা সম্পর্ক কিন্তু আছে। এর মধ্যে কোনো ন্যায় অন্যায় নেই। এটা রাষ্ট্রের প্রয়োজন যে আমাদের মতো একটা অনেকান্ত, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশকে একটা যদি নির্দিষ্ট সূত্রে আনা যায়। আমরা ভেকেট করেছি বেশি অনেক ভারতীয় থিয়েটার বা বাংলা মৌলিক নাটকের খোঁজ না করে, তবু এইটাও কি আর একটা কাউন্টার মানে হেজিমনিক স্টান্স নয় যে মানে এটাও কি বাইরের নাটক, কি মানে বাইরের না, স্ট্যানিস্লাভস্কি কি আমার নয়, বা নাট্যশাস্ত্র কি গ্রোটস্কির নয়? মানে সেটাও একটা বড় প্রশ্ন যে আদৌ কি শিল্পের জগতে এই জাতীয়তাবাদ বা এই ভাগটা কি দরকার বা আছে, সেটাও একটা কাউন্টার কোয়েশ্চেন থেকেই যায়। গ্রোটস্কি আমাদের, স্টানিস্লাভস্কি আমাদের। বস্তুত আমরা কলকাতার মঞ্চে যে অভিনয় ধারাতে অভ্যস্ত, সেটা খানিকটা স্টানিস্লাভস্কি সিস্টেম মেনে, সেটা বাদ দিয়ে কিন্তু নয়। কিন্তু আঙ্গিকের কথা হচ্ছে না এখানে। এখানে আমরা যা ভাবছি তা হচ্ছে এই অভিনয়ের শৈলীও নয়, বিষয় এবং নাট্য প্রকরণ। আমাদের শরীর চায় যে আমাদের মাটি, আমাদের নদী যেমন করে বয়, তার সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে। কিন্তু এই প্রসেলিয়াম থিয়েটার খানিকটা বিপ্রতীপে গিয়ে একটা এই স্পেস দ্বারা নির্ধারিত একটি নাট্য ভাষা, শরীরী ভাষা, তাতে আমাদেরকে অভ্যস্ত হওয়ার শিক্ষা দেয়। সত্যি সত্যি কেন সংস্কৃত নাটক বা প্রাচীন ভারতীয় নাট্য আমাদের চর্চার বিষয় হয়ে থাকলো না, কেন আমরা খানিকটা ইউরোপের দিকে চলে গেলাম, তার আবার কতগুলো খুব স্পষ্ট কারণ আছে। মানে সেইগুলো নিয়ে বেশ লম্বা একটা তর্ক করা যায়, কিন্তু আমার নিজের ধারণা সেই তর্কের মধ্যে যাবার আর আমাদের অবকাশ নেই। অন্য কোনো সময় বড় করে একটা তর্কের জায়গা হয়তো তৈরি হতেও পারবে, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে অংশমানেরও হতে পারে। দমদম ঐচ্ছিক তাদের 10 বছর পূর্ণ করলো। যে কোনো থিয়েটারের কাজই খুব গুরুত্বপূর্ণ, সমাজের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, এবং আমার নিজের যেটা খুব ভালো লাগলো, নাটকটা তো এখনো দেখিনি, কিন্তু দমদম ঐচ্ছিক যে বিষয়টা নিয়ে আলোচনার ব্যবস্থা করেছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। ফলে বোঝা যাচ্ছে তারা সময়ের সঙ্গে সঙ্গে এগোচ্ছেন, তারা খুব জাগর আছেন। তার জন্য বিশেষভাবে তাদের অভিনন্দন জানাই।
আরো অনেক বছর ধরে তারা সদার্থক কাজ করে যান। আমি এইটা চাইবো। দমদম ঐচ্ছিক একটি নতুন থিয়েটারের দল এবং তারা আজকের সময়ে দাঁড়িয়ে এমন এমন বিষয়কে নিয়ে ভাবছেন এবং আমাদেরকে ভাবিয়েও তুলছেন, যা খুবই দরকারি বলে আমাদের মনে হচ্ছে। আজকে আমরা নাটক এবং জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করলাম এবং সকলে সেটা শুনলেন। সকলে মিলে শিশির মঞ্চে এ বিষয়ে একটা ভাবনার আদান প্রদান করলো। আমাদের জাতির পক্ষে, দেশের পক্ষে এই ধরনের সংস্কৃতি চর্চার একটা পরিসর তৈরি হলো। আমি এটাকে স্বাগত জানাই এবং দমদম ঐচ্ছিকের জন্য আমাদের সবারই অনন্ত শুভেচ্ছা রইল। তারপর কৈলাস, তোমার কাজকর্ম কেমন চলছে? ঈশ্বরের আশীর্বাদে সব ঠিকঠাকই এগোচ্ছে। আশা করি জনমত আমাদের সঙ্গেই থাকবে। তারপর সবই আপনার কৃপা বাবা। আরে আমি তো নিমিত্ত মাত্র, সবই তাঁর ইচ্ছে। হরি হে দীনবন্ধু, তোমার সন্তান তুমি রক্ষা করো প্রভু। সে কবে থেকে জুগিন কাম করে আইতাছে? আজ করে হঠাৎ ফতোয়া দিয়া বলি জুগিন কাম করতে আইলে নাকি তোকে পুজো আস্তার দেখা দেবো? বলিহারি বুদ্ধি দেবো? মা, তোমার যত বয়স বাড়ছে না, বুদ্ধি শুদ্ধি সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এই বিষয়টা তুমি সহজে বুঝবে। যতই হোক পুজো আর্চার বিষয়, আর তুমি এই বিষয়ে যথেষ্টই গোড়া। সমস্ত নিয়ম কানুন মেনে পুজো করো, পান থেকে চুন খসতে দাও না। আর সেই তুমি কিনা একটা অশাস্ত্রীয় কাজকে সাপোর্ট করতে একেবারে কোমর বেঁধে নিয়ে পড়লে। দেখ কৈলাস, দিনকাল গিয়ে না আমার এককাল ঠেকছে। আর তবু কাছ থেকে আমাকে স্বাস্থ্য শিখতই। প্রতি বছর পূজাগুলি পূর্ণ পায়, নীল জ্যোৎস্নায় দুধের মতো একটা সাদা লক্ষ্মী পেঁচাইয়া বসে। আমার সুবিধের হাতে চাওয়া ঘরে রাখছানা, আমার স্বপ্নের পাখি। স্বপ্নের পাখি, যত সব আজগুবি গল্প। তোর আইতে এত দেরি হইল কেন ভাই? বড় দিদি, তোমার বড় ছেলে কৈলাস আজ সকালে আমার বাড়ি গিয়ে বলে এলো যে তুমি নাকি আমার কাজ করতে বারণ করেছো। প্রথমটা আমি বিশ্বাস করিনি জানো, তারপরে ভাবলাম কি জানি হতেই পারে। শেষে না মনটাকে সাই দিতে পারলাম না জানো, তাই চলে এলাম গো। পাগল, তোরে আমি বারণ করতে পারি? তুই সারা আমার এই ঠাকুর ঘরে চাল চাইবো কেডা? পেটে ভাত নাই, ভাত চাল মোর গায়ের নাম, মাগো পেটে ভাত নাই। দিন মানে ঘুরি ফিরি গো, দিন মানে ঘুরি ফিরি গো, মোদের দুঃখের কথা জানাই। যে যাদন মদন নিরমরা ভাগ করি খাই। কি যে বলো দিদি, আমি আসবো নি? হ্যাঁ, সে কতগুলো বছর ধরে এই কাজ আমি করে আসতেছি, তুমি বলো দেখিনি? হ্যাঁ, তুমি তো বলো দিদি, লক্ষ্মী পুজোর দিন নীল জ্যোৎস্নায় এখন সাদা দুধের মতো লক্ষ্মী পেঁচা এসে বসে এই জুগিনের বানানো ওই ঠাকুর ঘরের আটচালার উপর। হ্যাঁ, আমরাও তো চাই সব ভালো থাক, সুখে থাক, কিন্তু আমাদের মতো করে থাক, আমাদের এই দেশের হয়ে থাক। চলো, বাবাজিকে এক্ষুনি খবরটা দিতে হবে। চলো। হিন্দু মুসলমান নিজের পেটের পোলার চাইতে তোমার কাছে জুগিন করা আমি বড় হইলো। ওরে কাজ করতে বন্ধ করে আমার দিকে কও। কাজ করতে বন্ধ করে বলে কি হবে মা? যোগিন মামা তো প্রায় কাজটা শেষ করেই এনেছে। দেখো দেখো কি সুন্দর বাহারি একটা মুকুট বানিয়েছে। তোর বাবারে আমি কইছি, শুনতাছে না। কইতাছে ওইটা ভাঙ্গা নতুন কইরা বড়। কি বলছো কি মা?
আমি নিজে ধর্মকর্ম মানি না, কিন্তু তোমার ভাইয়ের বয়স অল্প, সে ভুল করতেই পারে। তারপরে তুমি কেন মাথা গরম করবে? এখন আমি খুবই কন্ত বাবাজি। ওই দেখেন জুবিন না কাম প্রায় শেষ করে আসছে। এখন ওইটা বাইরে যদি নতুন করে করতে যায় তাহলে তো প্রচুর লগ্ন পার হয়ে যাবে। ঠিক আছে, এবার যখন ভুল করেই ফেলেছেন তখন আর ওই ভাঙাভাঙির মধ্যে গিয়ে লাভ নেই। তার চেয়ে বরং আপনি একটা শুদ্ধিকরণ যোগ্য করিয়ে নিন, আমি করে দিয়ে যাবো কোন। তবে হ্যাঁ, যা যা লাগবে তার একটা ফর্দ আমি কৈলাসের হাতে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। মানুষ ভুল একবার এতকাল হিন্দু সাইসা বন সুকাইয়া নিজে দামটা বুঝাইছিস। আরে সব হবে না, তুই খিচুড়িও পাবি না, লুচিও পাবি না। চলে যা, আজ থেকে তো আমি কল করে দিলাম। চলে যা সুবিন, চলে যা। এত বড় কথা কাম তুমি আমার বুঝতে পারলা দিদি? আমার দিদি বলে ডাক্তারছি, সমস্যা না, জানিস না? একদম চোখ। খুব যে বড় বড় কথা। হুজুর হুজুর ওই শাস্তি দিন, কঠিন শাস্তি। আর যদি আমারে বলেন তাহলে আমি ওকে একাই শাস্তি করে দিতে পারি। ঠিক আছে, তোমরা একটু শান্ত হও। এটা তুমি কি করলা? কেন হুজুর, কি অন্যায়টা করছি? রাখারা যারা নাম রাখে কত শ্রীদাম। আমাদের দলটা তো 9 বছর পূর্ণ হয়ে 10 বছরে পড়লো। সেই অর্থে খুব একটা কাজ আমরা করতে পারি না, এটা একদম সত্যি কথা। প্রচারের আলোয় সেভাবে আমরা আসতেও পারি না, তবু চেষ্টা করি ভালোবেসে কাজটা করবার। আর আজকে অনুষ্ঠানটা দর্শকের রিয়াকশন দেখে যেটা মনে হলো, সবাই খুব আপ্লুত। যারা এসেছিলেন তাদের বক্তব্য ছিল আজকে থিয়েটার ও জাতীয়তাবাদ, যেটা প্রচন্ড প্রাসঙ্গিক। আর নাটক সম্পর্কে বলবো যে আজকের যুগে আমরা হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারছি না। আমাদের এই নাটক সেই কথাই বলে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে কাজ করব। এই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে চাই আমরা, যে ওই একটাই কথা, মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন সবাই মিলে আমরা এটার ঊর্ধ্বে গিয়ে একসাথে পথ চলা শুরু করি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে। এরকম নাটক হওয়া খুব দরকার, এতে সমাজের উপকার হবে আমার মনে হয়। নমস্কার। খুব ভালো, এত সুন্দর হয়েছে না, প্রত্যেকে এত সুন্দর অভিনয় ফুটিয়ে তুলেছে, বলার মতন। খুব সুন্দর। যে ভদ্রমহিলা পুজো করছিলেন, বয়স্ক যে ছিলেন, অপূর্ব সুন্দর। খুবই ভালো লেগেছে, বিশেষ করে ওই সাথী চক্রবর্তী তো নাম, উনি যে ওই রোল করলেন, ওই ভদ্রমহিলা, ওনার খুবই ভালো। খুব ভালো লেগেছে, খুব ভালো। পার্টিকুলারলি মায়ের অভিনয় অসাধারণ, খুবই ভালো লেগেছে। কনসেপ্ট খুবই ভালো ছিল, আবার আসবো। নাটকের কনসেপ্ট খুব ভালো, সবার অভিনয় ভালো, মায়ের অভিনয় আরো ভালো। খুব সুন্দর লেগেছে এবং অবশ্যই জুবিনদা এবং মায়ের চরিত্র খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, একদম পরিপূর্ণ এবং সময় উপযোগী। এই কদিন আগেই যা ঘটনা ঘটলো আমাদের, খুব সময় উপযোগী। এটা খুব ভালো প্রচার হোক, নাটকটা যত বেশি অভিনয় হবে তত ভালো। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, সুন্দর, খুব ভালো। সবার অভিনয় খুব ভালো এবং এই সময়ের জন্য এই নাটকটা খুবই প্রযোজ্য আর কি, খুবই ভালো।
অসাধারণ লেগেছে, অভিনয় দুর্দান্ত, আর তার থেকে বড় কথা সামাজিক বার্তা অসাধারণ। ভালো লাগলো, ভারতের ঐতিহাসিক সামাজিকের ওপর নির্দেশ করে এই নাটকটা খুবই সুন্দর হয়েছে, এবং এই নাটকটা যাতে আরো বড় মঞ্চে আরো প্রদর্শিত হয় সেটাই আমরা চাইবো। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নাটকটা খুবই সময়োপযোগী, খুবই ভালো লেগেছে, এবং আমরা চাইবো যে এটা আরো বড় লার্জ স্কেলে যাতে প্রদর্শিত হয়। খুবই সুন্দর, এটি প্রাণবন্ত উপস্থাপনা, প্রাসঙ্গিক। অভিনয় খুব ভালো লেগেছে। এই নাটকটা আগেও আমি দেখেছি, তার থেকে মনে হচ্ছে এখন বেশ প্যাকড আপ। আর এই সময় এই নাটকটা ভীষণভাবে আঘাত করছে, এটা ঠিক। দলটা অনেকদিন ধরে একসাথে কাজ করছে, অভিনয়ে খুব ভালোই লেগেছে, খারাপ লাগেনি, সত্যি ভালো টিমটা। আগেও যারা ছিল আমি দেখেছি, তাদের মধ্যে অরিন্দম ছিল, তারপর এরা ছিল খুব সুন্দরী, কিন্তু এখন টোটাল টিমটা ভালো। আমি এই নিয়ে স্বপ্নের পাখি চতুর্থবার দেখলাম, মানে বিভিন্ন টিম মানে এই ঐচ্ছিকেরই বিভিন্ন অভিনেতার অভিনয় দেখলাম, একই চরিত্রে একাধিক অভিনেতা করেছে। তো আমার ভালো লেগেছে, এবারেও ভালো লেগেছে, মানে প্রত্যেকটা শোই যে খুব ভালো লেগেছে এরকমটা নয়, কিন্তু আজকে শোটা ভালো লেগেছে, এর আগেও দেখেছি আমার ভালো লেগেছে। আর ভালো লেগেছে মানে এই মূল চরিত্রটা এর সুরজিৎ যেটা করলো আজকে, এর আগে অরিন্দম করেছে, সুরজিৎ করেছে, ভালো, ভাবনাটা ভালো। ওরা কিছু পরিবর্তন করেছে, আর কিছু পরিমার্জন বাপি মানে দেবাশিস করেছে, ভালো। আবুল বাসারের গল্প থেকে নিয়ে কাজটা খুব ভালো কাজ, এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে খুব জরুরি কাজ, মানে এই বক্তব্যটা বারবার করে বলা উচিত, বারবার করে তুলে ধরা উচিত। সুরজিৎ সাথী এবং ঐচ্ছিক এই কাজটা করছে, এই জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। সুরজিতের কাজ সম্পর্কে প্রশংসা করে মানে মুশকিল, মানে খুব হয়ে যাবে আর কি, নিজের লোকের সম্পর্কে প্রশংসা এইভাবে ঠিক হবে না। দলের সবার কাজ ভালো, ওরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাক, এই কাজটা হওয়া জরুরি। নাটকটি দেখলাম, এখনো নাটকটি নিয়ে কথা বলার মতো অবস্থা আসতে পারিনি। আর নাটকটির যে বিষয়বস্তু সেটি তো এই মুহূর্তে সমাজের, আমাদের দেশের রাজনীতির একটি জ্বলন্ত চিত্র তুলে ধরা হয়েছে, এবং যেভাবে আমাদের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে ধর্মের নামে বা বিভিন্ন ভাবে রাজনীতিগত কারণে, সেটি অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেজ, মঞ্চসজ্জা যাকে বলি আমরা, গ্রামের বাড়ি, কিন্তু তার মধ্যে প্রত্যেকের অভিনয়, বিশেষত সাথী এবং সুরজিৎ যে অভিনয়টা করেছে, আমি ইনফ্যাক্ট এখনই বলার মতো অবস্থায় নেই, মানে সেটা ঘোরের মধ্যেই আছি। বলছিলেন ওনারা বেশি শো করতে পারেন না, কিন্তু চাইবো নাটকটি অনেক শো হোক, নাটকটি সবাই দেখুক। নাটকটি মনের ভেতরে গেঁথে রয়েছে। খুব ভালো লেগেছে, ভালো কন্টেন্ট, খুব ভালো, এবং যেভাবে সাজিয়েছে সাজানোটাও ভালো, এবং অভিনয়ে সাথী বা এই যে সুরজিৎ বা বাকিরা খুব ভালো সঙ্গত দিয়ে গেছে। ব্যাপারটা ভালো, মানে ওভারঅল খুব কাজটা খুব বড় ভালো লেগেছে, খুব ভেতরটাকে ধাক্কা দিয়েছে আর কি। এটা হোক, আরো শো হতে ডেফিনেটলি আরো কম্প্যাক্ট হবে।